নমস্কার। ভরসার এক মাস এই নিয়ে এই মুহূর্তে আমি অয়ন, আমার সঙ্গে রয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, পঞ্চায়েত ছাড়াও আরও আছে, কিন্তু এই মুহূর্তে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কারণ পঞ্চায়েতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, গ্রাম যার ভোট তার, এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। আমি আগে প্রথমে দিলীপদাকে বলবো, কাউন্সিলর থেকে আরম্ভ করে বিধায়ক, এবার গৃহদাহ কোথায়? লোকসভায় 20 জন তৃণমূল সাংসদ সই করার দরকার ছিল, সেই তৃণমূল সাংসদরা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন, স্পিকারকে চিঠি দিয়ে দিলেন এনডিএ ব্লকের সঙ্গে বসবেন। কি কি অবাক কাণ্ড! হ্যাঁ, অবাক মনে হচ্ছে, কিন্তু এ তো গৃহদাহ তো গোড়ায় আগুন লেগে গেছিল আগেই। আপনি দেখুন, পঞ্চায়েতের প্রধানরা অফিস আসছেন না, কাউন্সিলররা নাই, চেয়ারম্যানরা নাই। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, দেখা করতে চান, কথা কি বলবেন সেটা আমরা জানি, সেই জন্য খুব একটা সময় নষ্ট করছি না আমরা। আপনাদের দরকারও নেই। হ্যাঁ, দরকারও নেই। এটা নাও না একটা বোঝা, লোকে তো এদের রিজেক্ট করেছে, আমরা কেন অ্যাকসেপ্ট করব? তো এই পার্টিটাই এরকমই ছিল, কিছু সুবিধাবাদী লোক এক জায়গায় এসে গেছিলো, কামাও খাও, যতদিন চলে ততদিন ভালো, পুলিশ প্রশাসনকে কবজা করে ইলেকশন জেতা। আমরা কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি দেখেছি, পঞ্চায়েতে দেখেছি কীভাবে ভোট লুট করা হয়েছে। ভোট গণনার পরে আমি জিতলাম, আপনার নামে সার্টিফিকেট দিতে হলো, এগুলো তখন আমরা দেখেছি। আমি অনেক জায়গায় বলেছিলাম তখন, যেদিন হারবে সেদিন পার্টিটাকে খুঁজে পাওয়া যাবে না। আর এটাও বলেছিলাম যে এই নেতাদেরকে লোকে দৌড় করিয়ে মারবে, গাছে বাঁধে মারবে, সব কথা সত্য হচ্ছে। তো যারা পুলিশকে দৌড় করাতো, পুলিশ কোথায় টেবিলের নিচে, কোথাও আলমারির পিছনে লুকোতো, আজকে সেই পুলিশের ভয়ে নেতারা খাটের নিচে, শাড়ির গাদার নিচে নতুন নতুন ইনোভেশন দেখছি, লুকোনোর জায়গা। পার্টির নেতা, এমএলএ, এমপি, পঞ্চায়েত এভাবে লুকোতে পারে, এটা তো আমরা কল্পনাও করতে পারিনি কোনোদিন। তো কত পতন হলে চলে গেলেন, এর মধ্যে আপনি কি উদ্দেশ্য দেখছেন? 21-22 জন হয়ে যেতে পারে নাকি? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলে এসেছেন, ভারতবর্ষের একটা বড় সমস্যা হচ্ছে পরিবারবাদ। ভারতীয় রাজনীতির পরিবারবাদ শেষ করতে হবে। তো পরিবারবাদী পার্টিগুলো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনি উত্তর ভারত, দক্ষিণ ভারত দেখুন, মানে বিশেষ করে আঞ্চলিক দল বেশিরভাগ, কংগ্রেসও তাই ছিল, কংগ্রেসের কিন্তু অবস্থা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো পরিবারবাদ থেকে মুক্তি চাইছেন ওনারা, কারণ যে প্রেশারের মধ্যে ওনারা থাকতেন এই সাংসদদের মধ্যে বা বিধায়ক, আমারও অনেক বন্ধু আছেন, তো অনেক আড্ডা মারতাম, আমি দেশের সঙ্গে গল্প করতাম, আড্ডা মারতাম, বন্ধুত্ব আছে। অনেকবার ওনারা বলেছেন যে আর পারা যাচ্ছে না, এই রাজনীতি করা যাবে না, তাহলে কেন আছেন, তাহলে চিপকে আছেন, চলে আসুন। আর কিছু খেপে বলতে বলে এরপরে এবার টিকিট পাবেন না, ওটা দরকার নেই আমার টিকিট, অনেকে বলতো। ভেতরে খুব ক্ষোভ ছিল, খুব চাপ ছিল। এখন সুযোগ পেয়েছেন বেরিয়ে যাওয়ার, তো বেরিয়ে যাচ্ছে। না, আপনারাও তো বলেছেন যে ভোটের আগে হলো না কেন, আগে হলো না কেন, এখন কেন, পরাজয়ের পর কেন? আপনারাও তো না, এটাও ঘটনা সত্য যে হলো না কেন, এখন যাবেটা কোথায়, ভোটের আগে করবেটা কি যদি জিতে আসে আবার? আমি বলছি, যদি টিএমসি 160, 70, 80 পেয়ে আবার ক্ষমতায় আসতো, এরা কি একজনও বেরোতো? কেউ বেরোতো না, ফেসে গেছে। এখন চিটে গুড়ে আটকে গেছিলেন এতদিন, এবার বেরিয়ে আসার সুযোগ পেয়েছেন। এই যে প্রসূন বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, দেব, তারপরে আপনার শর্মিলা সরকার, কালীপদ সোরেন, এরা কি ভালো তৃণমূল? দেখুন, সেটা জানি না, ভালো তৃণমূল খারাপ তৃণমূল কিছু হয় না, তৃণমূল দলটাই খারাপ, তাই মানুষ বিসর্জন দিয়েছেন। কিন্তু দেব ইত্যাদি আছে, দেব গতবারেও ভোটে দাঁড়াতে চায়নি, আগের বারও দাঁড়ান, তাকে জোর করে দাঁড় করানো হয়েছে, কিছুটা জোর করে এদেরকে আটকে রাখা হয়েছে পার্টির ইমেজ ধরে রাখার জন্য। আর এখানে যদি করে খেতে হয়, ব্যবসা করতে হয়, সিনেমা করতে হয়, বা যাই করুন আপনি, আপনাকে ওদের চক্ষুস্থল হলে চলবে না, তাকে থাকতেই হবে আর ওদের কথা মেনে করতে হবে। আজকে বহু লোক আসছে আমাদের সঙ্গে, ব্যবসায়ী থেকে বাকিরা, সবার একই বক্তব্য যে কী করতাম আমরা, উপায় নেই, ব্যবসা চালাতে হয়, থাকতে হয়, করতে হয়। তো তাই তারা বাধ্য হয়েছিলেন। তো বিভিন্ন ধরনের ব্যাপার আছে, সবাই একরকম এরকম নয়। আর কিছু লোক দেখলো যে এদিকে পাওয়ার কিছু নয়, চলো এই সুযোগে এদিকে যাই, যে কিছু হয়। দিলীপদা, আপনারাও তো 77 পেয়েছিলেন 2021-এ, কই এরকম ছন্ন ছাড়া, এরকম ভঙ্গুর চেহারা তো বিজেপির হয়নি। হ্যাঁ, কয়েকজন তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাও অনেকে চাপে চটে গেছেন ভয়ে। আমি জানি আখরুজ্জামান এখন ওই দলে নেতা হয়েছেন। আমি 16 সালে যখন এমএলএ হয়ে যাই, 3 বছর ছিলাম, সেই সময় ও টিএমসি জয়েন করেছিল। ও আমার বন্ধু, আমি বলা ঠিক হবে জানি না, আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা এত বড় কংগ্রেসের পুরনো নেতা, তোমার পরিবার কংগ্রেসের পরম্পরায় ছিল, মুর্শিদাবাদ থেকে প্রণব বাবুর সঙ্গে রাজনীতি করেছে, বন্ধু, এইসব তুমি কিনা শেষে বলো, দাদা কি করব, আমাকে এসপি ফোন করে বলেছে তুমি টিএমসি জয়েন করো, নাহলে তোমাকে ঢুকিয়ে দেবো ভেতরে গাঁজা কেস দিয়ে। বহু লোকের সঙ্গে এরকমই আছে, বাধ্য হয়ে এসছেন, কেউ সুখে যায়নি।
আমাদের এমএলএরা গেছেন, আমাদের এমপিও কেউ কেউ গেছেন, চলেও এসছেন। তো সবার সঙ্গে এরকম হয়েছিল, তখন শেল্টার দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। আমি যখন লড়াই করতাম এর বিরুদ্ধে, অনেক কিছু বলতাম, সেটা নিয়ে আপনারাও কমপ্লেন করতেন কেন এরকম বলে, কিন্তু উপায় ছিল না, নাহলে আমার লোকদের আমি ধরে রাখতে পারতাম না। যেরকম আগ্রাসী হয়ে পুলিশ প্রশাসন রোজ ধমকাচ্ছে, জেলে ঢুকিয়ে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, ঘর থেকে বেরোতে দিচ্ছে না, সেই পরিস্থিতিতে কাজ করে এসেছি, দমবন্ধ অবস্থা থেকে আমরা লড়াই করেছি, ফলে তো পার্টিতে দাঁড়িয়ে আছে। কিন্তু এই ধরনের কোনো পার্টি আমরা দেখিনি। সিপিএমও হেরে গেছে, সিপিএম আজ বলতে গেলে নাই, কিন্তু সিপিএম হেরে যাওয়ার পরেও এরকম সিপিএম ছেড়ে পালিয়ে যাওয়া বা পার্টিটা গুঁড়ো হয়ে গেল এরকম নাই। হ্যাঁ, চর্বিটা চলে গেছে, কিন্তু এখনো সিপিএম কোথাও কোথাও তা সেই পুরনো লোকদের ধরে রেখেছে। কিন্তু টিএমসিটা কোনো রাজনৈতিক পার্টি ছিল না, সেটা সেই গ্যাংদের মতো, ডি কোম্পানি ইত্যাদির মতো ছিল। তার যা পরিণতি, এদের তাই পরিণতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি দেখছেন আপনি? দেখুন, বহু রাজনীতিক নেতা নেত্রী আছেন। আজকে আপনি পাওয়ার সাহেবকে দেখুন, তিনি কোথায় আছেন। একসময় তার নামে বোম্বাইতে, মহারাষ্ট্রে চলতো সব কিছু, তার নামেই পার্টিও হয়ে গেল। এরকম একাধিক নেতা আজকে আপনি এটাও জিজ্ঞেস করতে পারেন যে উদ্ধব ঠাকরে কোথায়? তিনি চিফ মিনিস্টার হয়েছিলেন। নবীনজি এরকম বহু নেতা আছেন এদিক ওদিক, তারা আছেন, অস্তিত্ব রক্ষা করছেন। রাজনীতিটা খুবই বিচিত্র, খুবই কঠিন জায়গা। মাথায় তুলে নাচতেও পারে, ফেলে দিতে পারে, কালকেই মানুষ ভুলে যাবে। তো যে পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে পারে না, মানুষের ইচ্ছা শক্তিকে গুরুত্ব দিয়ে কাজ করে না, তার এরকম হয়। মানে মানুষের মধ্যে কত ক্ষোভ, আক্রোশ, জনরোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে 7.5 লক্ষ ভোটে জিতেছিলেন, রেকর্ড ভোটে, তাকে একদিন বেরিয়েছেন, কি মার খেলেন। আর একটা বিধানসভাতে খালি ফেয়ার ইলেকশন হলো, 4 নম্বরে চলে ওনার পার্টি। তো ভোটটা কিভাবে হতো বুঝুন, আপনারাও জানতেন, কিছু কিছু বলতেন, আপনাদের কম্পালশন ছিল, আমরা জানি, কেউ এই পরিস্থিতির বাইরে ছিল না। তো আজকে পশ্চিমবাংলার যে গণতন্ত্র, সেটা মুক্তি পেয়েছে, মানুষ ভোট দিয়েছে, মানুষ কথা বলতে পারছে, এ তো কল্পনা করা যায় না। অন্যান্য দেশে তো আমরা দেখেছি স্বৈরাচারী শাসন, তাকেও হার মানিয়ে দিয়েছে। আজ পার্টির মধ্যে কি বলছে, থ্রেট কালচার কাকে বলে, টিএমসিকে দেখো। থ্রেট কালচার তো বিভিন্ন ইনস্টিটিউশন আরজি করেছিল বিভিন্ন জায়গায়, কিন্তু এই কালচারটা পার্টির মধ্যে শুরু হয়েছে প্রথম, তার বাইরে বলা যাবে না, করা যাবে না। সুখেন্দুবাবুর মতো সিনিয়র লিডার, তিনি সত্য কথার আরজিকে নিয়ে বলে দিয়েছিলেন, হৃদয়ের কথা। তাকে কি অপমান করালো, সাসপেন্ড করালো। এর মধ্যে একাধিক এমপি এমএলএ আছেন যারা সাসপেন্ডেড হয়েছেন। কি পার্টি লাইন? পার্টি লাইন আমার কি আছে ভাই, যেটা বাস্তব বলতে পারেন, এরকম পার্টি লাইন করো কেন? মানে যে দলের আদর্শ আছে কিনা তাই নিয়ে প্রশ্ন, আর নাই তো, এখন আর কোনো প্রশ্ন নেই যে ছিল না। এরকম একটা পার্টি 15 বছর চালিয়েছে বাংলাকে, মানুষ তাকে বয়ে বেরিয়েছে, খুবই কষ্টকর। বয়ে বেরিয়েছে না জোর করে মানে চাপিয়ে দেওয়া হয়েছে, এটাও একটা প্রশ্ন উঠছে বারবার করে, আপনারাও তুলছেন। আমি যেটা বলতাম যে দেখুন, মমতা ব্যানার্জি নেত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী, তার জন্য অন্য কেউ সিপিএম দায়ী। তাকে খাল কেটে কুমিরানোর মতো এমন পরিস্থিতি তৈরি করেছিলেন, মানুষ বাধ্য হয়েছিল মমতা ব্যানার্জির দিকে। তার চাল ছিল না, সংগঠন নেই, কিছু নেই। আমি নিজে ভুক্তভোগী। 89 সালে যখন অ্যালায়েন্স হয়েছিল বিজেপির সঙ্গে, আমি তখন রাজনীতি করি না, কিন্তু রাজনীতি নির্বাচনে কিছু না কিছু আমরা রোল প্লে করতাম, যেতাম, দেখেছি আমি। তখন কোথাও লোকজন নাই, সংগঠন নাই, বিজেপির লোকেরাই ওনার ডায়াস বানছে, ঝান্ডা, খালি ঝান্ডাটা বিজেপির, ভাষণ দিচ্ছে বিজেপির লোক, আর বিজেপি জায়গায় টিএমসি বলছে। তখনই, তারপরেও ক্ষমতায় আসা পর্যন্ত ওরকমই ছিল, খালি কলকাতাতে ওই নাটক করা, মিডিয়াতে আসা, এটাই মমতা ব্যানার্জির ছিল। সুব্রত মুখার্জির একটা বক্তব্য নাকি আছে, কেউ বলেছিলেন আমাকে যে নূতন কাপড় ছিঁড়ে পরতেন উনি, দেখাতেন ছিঁড়ে দিয়েছে। তো উনি নাকি বলেছেন যে মমতা যে নূতন শাড়িটা ছিঁড়ে কেন পরে আমি জানি না। এই হচ্ছে রাজনীতি, ড্রামাবাজি করে চলে এসছে। মানুষ তখন বাধ্য হয়েছিল আর একটা প্রেশার থেকে বেরিয়ে আসার জন্য। তো ওই ফুটন্ত এর থেকে, কড়াই থেকে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছিলাম আমরা, সেটা এখন বোঝা যাচ্ছে। এই যে আপনি বলেন কম্পালশন, এই কম্পালশনের মানে বাধ্যবাধকতা থাকবে না তো? আর দেখুন, রাজনীতি তো কোন দিকে কখন যায় বলা যায় না, কিন্তু আমি সেদিন এক জায়গায় বলছিলাম যে সমাজ যদি সতর্ক না থাকে, সমাজের লোকেরা বা সমাজ যদি স্বার্থপর হয়, রাজনীতি তো আরও বেশি স্বার্থপর হবে। সমাজ সতর্ক, সংগঠিত থাকতে হবে, যাতে রাজনীতি বা নেতা বা সরকার ঠিক দিশায় চলে। নাহলে যে কোনো সময় এদিক ওদিক হয়। ওখানে এত প্রলোভন, এত সুবিধা, এত সম্ভাবনা, যেটা সবাই বলছেন না যে কাউন্সিলর বিদেশে গাড়ি করে ঘুরছে, যে পঞ্চায়েতের সদস্য 1500 টাকা পায়, তার বাড়ি দেখুন 3 তলা, আসে পঞ্চায়েত সদস্য 1500 টাকা ভাতা পান, তারপর প্রত্যেকবারে জিতে যায়। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গত নির্বাচনে দেখেছি, ভোট করানো গায়ের জোরে, নমিশন থেকে আরম্ভ করে মারপিট, এবং বিডিও জিতেছে বিজেপির ক্যান্ডিডেট, লিখে দিচ্ছে টিএমসির ক্যান্ডিডেটকে জয়ী বলে, সেটা টিভি কিছু করতে পারবেন আপনি, মেরে ভাগিয়ে দিচ্ছে আমাদের লোকেদেরকে।
তো এই পরিস্থিতির মধ্যে বারবার জিতে যাচ্ছে, এত তারা ডেসপারেট ছিল যে কে কী করবে, আমরা যা ইচ্ছা করবো, এরকম করেছে, জিতেছে, চলেছে। কিন্তু একবারে কি হয়ে গেল 4 তারিখের পরে সমস্ত ব্যাপারটা পাল্টে গেল।